প্রিয়া বাড়ির ভিতরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে নিল। বাড়ির ভিতরে ঢুকেই সামনে বিশাল এক ড্রয়িং রুম। বাড়ির ডান দিকে রান্নাঘর, পাশাপাশি ওয়াশরুম, বাম দিকে সারিবদ্ধ দুইটি বেডরুম। বেডরুমের পাশে সিঁড়ি দোতলায় যাওয়ার জন্য। প্রিয়া ঘুরে ঘুরে নিচতলা দেখল, তারপর সিঁড়ি দিয়ে উঠে উপরতলায় গেল। উপরতলায় 3টি বেডরুম, বেলকনি সহ বেডরুম 2টি, আর একটিতে কোনো বেলকনি নেই। এমন সময় তৃণাও এলো। তৃণা প্রিয়াকে বলল, তো কোন রুম পছন্দ হলো তোর? আগে তুমি বলো, তোমার কোনটা পছন্দ? আগে তুই বল। আমার তো ডান দিকের এই রুমটি বেশ পছন্দ হয়েছে। তাই কি? আমি তো ভাবছিলাম যে তোকে এই রুমটাই দিব। যাক, ভালোই হলো। প্রিয়া আর তৃণা দুইজনেই বেলকনিতে এসে দাঁড়ালো। বেলকনি থেকে পাহাড়ের দিকে পাকালো। মেঘলা আকাশ, সবুজে ঢাকা পাহাড়, পাহাড়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে সাদা সাদা মেঘ। এই যেন এক অপূর্ব দৃশ্য। তৃণা বলল, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ ভাবি, ইচ্ছা করছে এখন চেয়ার নিয়ে এখানে এসে বসে চা খাই আর পাহাড়ের দৃশ্য উপভোগ করি। পাহাড়ের দৃশ্য পরে উপভোগ করবি, এখন চল কাজ করি, অনেক কাজ আছে। হ্যাঁ চলো। প্রিয়া আর তৃণা মিলে ঘর গোছানোর কাজ করতে লাগলো। ইমতিয়াজ কিছু জিনিসপত্র কেনার জন্য একটু বাইরে গেছে। ইমরান মাঝে মধ্যেই দুষ্টুমি করছে। পুরো বাড়ি গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যা লেগে গেল। কাজ করে 3জনই বেশ ক্লান্ত। ড্রয়িং রুমের সোফায় বসে 3জনে রেস্ট নিচ্ছে। এমন সময় নিচতলার একটা বেডরুমের কাছে গিয়ে ইমরান বলল, বাবা, এই রুমের দরজা বন্ধ কেন? এমনি বাবা। এই রুম খুলে দাও বাবা, দেখব ভিতরে কি আছে। ইমতিয়াজ অবাক হয়ে তৃণার দিকে তাকালো। তারপর ইমতিয়াজ ইমরানকে বলল, ওই রুমে তো কেউ নেই বাবা, রুম তো বন্ধ। আর বন্ধ রুমে কে থাকবে? কিন্তু বাবা, এটার ভিতর কিছু একটা আছে, আমি আওয়াজ শুনেছি। কিসের আওয়াজ শুনেছ? জানি না সেটা কি ছিল। প্রিয়া বেশ ভীত দৃষ্টিতে তৃণার দিকে তাকালো। তৃণা উঠে ইমরানের কাছে এসে বলল, আমার মনে হয় এ রুমের মধ্যে বড় বড় ইঁদুর আছে, আর তুমি ইঁদুরের নড়াচড়ের শব্দ শুনেছ। না মামুনি, ওইটা ইঁদুর ছিল না। ইঁদুর কি কথা বলতে পারে? মানে কি বলতে চাইছো? কেউ ভিতরে কথা বলেছে? হ্যাঁ। তখন প্রিয়া ইমরানের কাছে এসে কাঁপা কাঁপা গলায় বলল, জানি না কি বলছিল, কিন্তু মনে হচ্ছে সেটা কোনো মানুষ ছিল। ইমরানের কথা শুনে তৃণা আর প্রিয়া একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তখন ইমতিয়াজ এসে বলল, মনে হয় তুমি ভুল শুনেছ, অনেক রাত হয়েছে, এখন খাবে চলো। না বাবা, আমি সত্যি শুনেছি। আচ্ছা ঠিক আছে, কাল আমরা খুলে দেখব যে রুমের মধ্যে কে কথা বলেছে। আচ্ছা। তারপর 4জনে খাওয়া দাওয়া শেষ করে শোবার জন্য চলে গেল। ইমরান অনেক দিন যাবৎ রাতে প্রিয়ার সাথে ঘুমায়। আজও সে প্রিয়ার সাথে ঘুমাতে চলে গেল। প্রিয়া ইমরানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শোনাচ্ছে। প্রতিদিন এভাবে প্রিয়া ইমরানকে গল্প শোনায়। গল্প শুনতে শুনতে ইমরান ঘুমিয়ে গেল। তখন প্রিয়া উঠে বেলকনিতে এলো। বাইরে আকাশ মেঘ করেছে আর বেশ বাতাস বইছে, মনে হচ্ছে ঝড় উঠবে। মাঝে মধ্যে বিজলি চমকাচ্ছে। কিছুক্ষণ বাদে দমকা বাতাস সহ বৃষ্টি শুরু হলো। প্রিয়া গিয়ে বেলকনির গ্রিল ধরে দাঁড়ালো। বৃষ্টির ছিটা প্রিয়ার গায়ে এসে লাগছে, কিন্তু ক্রমশ বাতাসের বেগ বাড়তে লাগলো। তাই প্রিয়া বেলকনি থেকে রুমে এসে দরজা বন্ধ করতে যাবে, আর তখনই মনে হলো বেলকনি থেকে মানুষের ছায়ার মতো একটি ছায়া সরে গেল। এটা দেখে প্রিয়া সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। প্রিয়া আর দেরি না করে দরজা বন্ধ করে এসে ইমরানের পাশে এসে গায়ে মাথায় কম্বল দিয়ে শুয়ে পড়ল। ইমতিয়াজের উল্টো দিকে মুখ করে তৃণা শুয়ে আছে। তৃণা ইমতিয়াজের দিকে ঘুরে ওর বেশ কাছাকাছি এসে বলল, ওই রুম সম্পর্কে ইমরান যেটা বলল, এটা ভেবে আমার কেন জানি বেশ ভয় লাগছে। আরে ছেলে মানুষ কি বলতে কি বলেছে, এটা নিয়ে ভয় পেতে হবে কেন? জানি না, সত্যি আবার কিছু নেই তো। তৃণার কথা শুনে ইমতিয়াজ হাসতে লাগলো। তৃণা ভ্রু কুঁচকে বলল, ওই তুমি হাসছো কেন? হাসছি কারণ তুমি এত বড় হয়েছ, কিন্তু তারপরও ছোট মানুষের মতো কথা বলো। জানোই তো, প্রথম থেকে আমি খুব ভয় পাই। ইমতিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, ইমতিয়াজকে দীর্ঘশ্বাস ফেলতে দেখে তৃণা বলল, কি হলো, দীর্ঘশ্বাস ছাড়লে কেন? অতীতের কথা ভাবছি আমি। কি কথা? যখন তুমি বউ হয়ে এলে, তখন মাত্র 14 বছরের এক ছোট্ট মেয়ে। তখন আমার কাছে আসতে ভয় পেতে, সব সময় আমার থেকে দূরে দূরে থাকতে,
মাঝে মধ্যে তো মা আর প্রিয়ার সাথে ঘুমাতে। কিন্তু সেই ছোট্ট মেয়েটি হঠাৎ কেমন করে যেন বড় হয়ে গেল, অল্প সময়ে অনেক কিছু বুঝতে শিখল। সংসার, স্বামী সন্তানের প্রতি দায়িত্ব সব মিলিয়ে যেন মুহূর্তে সেই ছোট্ট মেয়েটি আমার জীবন থেকে হারিয়ে গেল। কিন্তু তোমার এই ভয় পাওয়া কথাটি শোনার পর থেকে মনে হচ্ছে সে মেয়েটি হারিয়ে যায়নি, এখনও আমার কাছে আছে, শুধু সময়ের ব্যবধানেই সে লুকিয়ে পড়ে। সত্যি এই কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে। তখন যে তুমি অনেক বড় ছিল তাও কিন্তু না, ঠিকমতো তো লুঙ্গি পরতে জানতে না, সকালে উঠে আমার লুঙ্গি খুঁজে দিতে হতো। তখন মাত্র ১৯ বছরের ছেলে ছিলাম, তেমন একটা পরিপক্ক ছিলাম না, আমার মধ্যে একটু হলেও ছেলে মানুষই ভাবছিল। দেখতে দেখতে কিভাবে যে ১২ বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এমন সময় জোরে বাজ পড়ল, আর তখনই তৃণা ভয়ে ইমতিয়াজের বুকের উপর উঠে ভয়ে আষ্টেপৃষ্ঠে ওকে জড়িয়ে ধরল। ইমতিয়াজ হাসতে লাগলো। তৃণা শক্ত করে ওর গলা ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে আছে। তখন হঠাৎ তৃণা মাথা তুলে বলল, ওই রুমে ইমরান একা আছে, ভয় পেল কিনা দেখে আসি তো। চিন্তা করো না, প্রিয়া ওকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। আজকে বরং তুমি সে ছোট্ট তৃণা হয়ে আমার বুকের ওপরে গালে গাল লাগিয়ে ঘুমিয়ে পড়ো। আমার পিঠে হাত বুলিয়ে দাও তাহলে। ইমতিয়াজ তৃণার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর জিজ্ঞেস করলো, আগের মতো কি এখন ঘুমের মধ্যে তোমার মুখ থেকে? তৃণা ইমতিয়াজের গাল টেনে বলল, যদি পরে তো মিষ্টি শিরা ভেবে খেয়ে নিও, আগে যেমন খেতে। অবশ্য ওসব ইচ্ছা করে খাওয়াতাম। ওরে দুষ্ট, তাহলে এই কাহিনী? হ্যাঁ গো হ্যাঁ, ইচ্ছা করে এসব করতাম। তাহলে আজ মিষ্টি নিজে থেকেই খাই। তৃণা কিছু বুঝে ওঠার আগে ইমতিয়াজ ওর ঠোঁটে ঠোঁট রাখল। মাহিন কম্বল গায়ে দিয়ে উপর হয়ে ঘুমাচ্ছে। এমন সময় ওর রুমে এসে শিহাব একটানে গায়ের উপর থেকে কম্বল টান দিয়ে বলল, এ বেড়া উঠ। কেড়া? তোর নানা। আমার নানা তো সেই 10 বছর আগে পটল তুলতে গেছে। বাবা, কত বড় ক্ষেতের পটল তুলছে যে 10 বছরও তুলে শেষ করতে পারছে না। মাহিন লাফ দিয়ে উঠে বলল, আরে ভাই, দিলে তো সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে দিলে। এমন বৃষ্টিময় আবহাওয়ায় বউ নিয়ে ঘুমানোর যে কি শান্তি, আর তুমি মিয়া দিলে ঘুমের 12টা বাজিয়ে। তোর বউ থাকলে তো ঘুমাবি, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। সবে এসএসসি দিল আর সে নাকি বউ নিয়ে স্বপ্ন দেখে। তোর মতো বয়সে আমি এসবের কিচ্ছু বুঝতাম না বা বিয়ে নিয়ে কিছু ভাবতাম না, এই জন্যই তো আজও সিঙ্গেল। শিহাব বেশ করুণ দৃষ্টিতে মাহিনের দিকে তাকালো। মাহিন শিহাবের তাকানো দেখে বলল, তোমার এই ইনোসেন্ট চেহারার কারণেই তুমি আজও সিঙ্গেল। থাক ভাই, আর খোটা দিস না, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। শিহাব বাইরে এসে ক্যামেরা হাতে সাইকেলের উপর বসে আছে আর মনে মনে ভাবছে, 24টি বসন্ত চলে গেল, তবু তোমার দেখা পাইলাম না। একটু পর মাহিন বের হয়ে এলো। শিহাব মাহিনের হাতে ক্যামেরা দিয়ে সাইকেলে উঠে বলল, এবার উঠে পড়ো। আরে মিয়া, তুমি একটা বাইক কিনতে পারো না? এই এক সাইকেল কত চালাবে? টাকা তো কম ইনকাম করো না, একটা বাইক কিনলে কি এমন ক্ষতি হয়? এটা বোঝার মতো বয়স এখনো তোর হয়নি। আমার দুঃসময় এই সাইকেল ছিল আমার একমাত্র সঙ্গী, এখন আমার এই সুসময়ে এসে এই দুঃসময়ের সঙ্গীকে ফেলে দেই কি করে? মানুষের অবস্থানের যতই পরিবর্তন ঘটুক না কেন, কখনো তার অতীত ভুলে যাওয়া উচিত না। বুঝেছি।